রুদ্র বলে, কি আমার ঠ্যাং ভেঙে দিবা? খুব সাহস তাই না? আমি ভয় পেয়ে গেলাম। রুদ্র এই কথা বলে আমার চুলগুলো খুলে দিল, আর এক হাতে আমার চুল ধরলো, আর এক হাতে আমার কোমর চেপে ধরলো। আমি বললাম, আহ! রুদ্রের সাথে সাথে আমার ঠোঁট চেপে ধরলো। আমি বুঝতে পেরে চুপ করে রইলাম। এখন বলে লাভ নেই, রেগে গেছে তাই চুপ থাকাই ভালো। রুদ্র আমাকে অনেকক্ষণ যাবৎ কিস করে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর ছেড়ে দিয়ে আমার গলায় মুখ ডুবিয়ে দিল। আমি ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। জোরে জোরে শ্বাস নিচ্ছি, রুদ্র নিঃশ্বাস আমার গলায় পড়ছে, শরীরে কাটা দিয়ে উঠছে। রুদ্র আমার গলায় নিজের নাক ঘষছে আর ছোটো ছোটো কামড় দিচ্ছে। আমি বললাম, ওই রাক্ষস, আমাকে কামড় দিচ্ছ কেন? রুদ্র বলল, আমার ইচ্ছে। আমি বললাম, বললেই হলো, ছাড়ো বলছি। রুদ্র তার মতো চুমু দিয়েই যাচ্ছে আর আমার পেটে হাত দিয়ে রেখেছে। আমি বললাম, এই লোক আমাকে কিছুতেই শান্তি দেবে না, আমাকে কিছু একটা করতে হবে। তাই জোরে কামড় দিয়ে সরে আসলাম। রুদ্র বলল, হয়েছে এবার শান্তি? আমি বললাম, কি হলো? মনে মনে বললাম, শান্তি। রুদ্র বলল, শান্তি তাই না? শান্তি বের করবো রাতে। মনে মনে টেবিলে এসে গিয়ে বলল, চলো এবার যাওয়া যাক নিচে। আমরা নিচে গেলাম। রুদ্ররা এবার চলে যাবে। ওর বাবা মা দাদুকে সালাম করলাম। রুদ্র মা বলল, বেঁচে থাকো মা, আমরা খুব খুশি তোমার মতো মেয়েকে আমরা বউ হিসেবে পেয়ে। তুমি কিন্তু আমার আরেক মেয়ে, মনে মনে থাকে যেন। আমি হাসলাম আর বললাম, আমিও অনেক খুশি আপনাদের মতো মা বাবা পেয়ে। বলতে চোখে পানি চলে এলো। ভাইয়ারা সালাম করে নিল, সবার সাথে কথা বলে ওরা রওনা দিল বাসার উদ্দেশ্যে। আমরাও যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকলে খুব ক্লান্ত, তাই সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। রাত 2:50। মনে হচ্ছে আমার দম আটকে আসছে, শরীরে নড়ার শক্তিও নেই। কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। আমার বুঝতে বাকি রইল না কে এটা। আমি নড়াচড়া বন্ধ করছি না। রুদ্র আরও জোরে কিস করছে আমায়। রুদ্র বলল, অনেকক্ষণ ধরে নড়াচড়া করছো তাই জোরে কিস করছি। আমার ঘুম নষ্ট করে নিচে আরামে ঘুমোচ্ছ তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে জোড়া কামড় দিল, দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বলে, এত জোরে কামড় দিলা কেন? হাত দিয়ে দেখি রক্ত বের হয়ে গেছে। আমি কান্না করে দিলাম। রুদ্র আমার কান্না দেখে আমাকে জড়িয়ে ধরে কামড়ের জায়গায় চুমু দিয়ে ভালো করে দিল। আমি রুদ্রের বুকে কিল দিয়ে ছোটার চেষ্টা করলাম, কিন্তু রুদ্র আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দখল করে নিল। তারপর ছোট্ট একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি বললাম, এই ছাড়ো আমায়, আমি তোর সাথে ঘুমাবো না। রুদ্র বলল, এই বেশি কথা বলো না, নয়তো এক থাপ্পড় দেবো যে আর কানেই শুনবা না। আমি চুপ করে রইলাম। রুদ্র বলল, এই তো গুড গার্ল, আমাকে জড়িয়ে ঘুমিয়ে গেল। সকালে আমি ঘুম ভাঙতে দেখি 11টা বাজে। রুদ্র পাশে নেই, তার মানে সকালেই চলে গিয়েছে। ফ্রেশ হতে গিয়ে দেখি আমার হাতে খুব সুন্দর করে হার্ট শেপ মেহেদি দেওয়া আর আর লেখা, তার মানে রুদ্র করেছে। কিন্তু আমি টের পেলাম না কেন? পাগল লোক একটা বলে হাসলাম। আজ মেহেন্দি অনুষ্ঠান। সকাল থেকে বাসায় মেহেন্দির তোড়জোড় চলছে। নিচে গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে আমার জন্য। বড় ভাই আর ছোটো ভাই আমাকে একসাথে বললো, গুড মর্নিং টুকু মিষ্টি। আমি বললাম, গুড মর্নিং ভাইয়ারা। টেবিলে বসে আছি আর বাম হাতে লুকিয়ে রাখছি যেন কেউ দেখতে না পায়। এক হাতে খাচ্ছি, তখনই সারা বলল, আপু তোমার হাতে কি হয়েছে? আমি হচকচে উঠলাম, কই কি? বিশাল আর ভাবিন বলে, হ্যাঁ তাই তো, কি হয়েছে দেখা দেখা কি হয়েছে? ছোটো ভাই বললো, কী হলো মিষ্টি দেখা? বিশাল উঠে আমার হাত টেনে দেখে হার্ট শেপ করা মেহেদি ডিজাইন আর আর লেখে। আমি লজ্জা পেলাম খুব, মন চাচ্ছে দুইটাকে ইচ্ছে মতো মারি। বিশালকে বললাম, তোদেরকে পরে দেখছি। সবাই হাসছে আমাকে দেখে। বড় ভাই বললো, হয়েছে, তোরা এবার থাম আর সকালে খাওয়া শুরু কর। সবাই খাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেলাম। গিয়ে দেখি রুদ্র আমাকে কল করেছিল অনেকবার। আমি বললাম, এই রে, এখন কি হবে? আমার 50+ মিসড কল হয়ে আছে, এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ আমাকে বাঁচাই বলে কল দিলাম রুদ্রকে। রুদ্র এবার কল আসাতেই ধরে ফেললো। রুদ্র বলল, কোথায় ছিলে এতক্ষণ? রেগে চিল্লিয়ে বললো। আমি বললাম, আসলে ভাইয়াদের সাথে ছিলাম, ভয়ে ভয়ে বললাম। রুদ্র বলল, ও আচ্ছা, তা মোবাইলটা কোথায় ছিল? সাথে নিয়ে গেলে কি হতো? এরপরের বার থেকে যেন ভুল না হয়। আচ্ছা এখন বলো, তোমার হাতের মেহেদিটা কেমন হয়েছে? নিশ্চয়ই অনেক সুন্দর রং হয়েছে হবে তো। আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? আমি বললাম, ও তাহলে আমি ঠিকই ছিলাম, একটু রং হয়নি। মনে হয় মেহেদিটা খারাপ ছিল। মনে মনে, মেহেদির অনেক সুন্দর রং হয়েছে, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি চাই তুমি নিজে এসে দেখো। রুদ্র বলল, কী বললা, রং হয়নি? দোকানদারের
আজই শেষ দিন, আমাকে খারাপ মেহেদি দেয়। রেগে গিয়ে বললো। আমি বললাম আরে না না, এরকম করিও না, আচ্ছা বাদ দাও, কী করো এখন? রুদ্র বললো এই তো আমার বউয়ের সাথে কথা বলি। আমি বললাম তাই বুঝি? রুদ্র বললো আই লাভ ইউ জান পাখি। আমি বললাম আই লাভ ইউ টু। এদিকে মেহেদি আর্টিস্ট চলে এসেছে আমাদের মেহেদি দেওয়ার জন্য। আমাকে বসানো হলো, আমার দুই ভাই মেহেদি দিয়ে দিচ্ছে। অন্যদিকে ভাবিনার বিশাল সুযোগ খুঁজছে সারা আর সামিয়াকে নিজের হাতে মেহেদি দিয়ে দিবে, কিন্তু ওদের একাই পাচ্ছেই না। তাই ওরা বুদ্ধি বের করলো যে ওদের জন্য কফি বানিয়ে আনতে। বিশাল আর ভাবিন বলল সারা সামিয়া আমাদের জন্য কফি নিয়ে আসো। সারা সামিয়া বলল আমরা আপনার কাজের লোক নই, অন্য কাউকে বলেন। বিশাল আর ভাবিন বলল কি বললে? চিল্লিয়ে বলল। সারা সামিয়া বলল কিছু বলিনি তো, যাচ্ছি আমরা। ওরা যেতে নিতেই বিশাল আর ভাবিন ওদের মুখ চেপে আলাদা রুমে নিয়ে যায় আর ওরা ছটফট করতে থাকে। সারা বলল আপনি আমাকে এখানে আনলেন কেন? ভাবিন বলল তোমায় মেহেদি দিয়ে দেব বলে। সারা বলল না আমি দেবো না। ভাবিন বলল আরে একটা কথাও বলবো না, তোমার হাত ভেঙে দেবো, নয়তো চুপ থাকো। সারা চুপ করে রইল। সারাকে চুপ থাকতে দেখে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিলে, খুব সুন্দর না হলেও মোটামুটি চলে। এদিকে বিশালেরও একই অবস্থা। অনেক রাগারাগি করার পর সে সামিয়াকে মেহেদি পরিয়ে দিল, যাওয়ার আগে একটা চুমু দিয়ে গেল। সামিয়া বলল খুব বাজে তো এক লোকটা, যাক আমার হাতটা তো নষ্ট করেনি, যা করেছে মোটামুটি ভালোই এঁকেছে। মুচকি এসে বলল। এভাবে কেটে গেল মেহেদি অনুষ্ঠান। আজ হলুদ, রুদ্রদের বাসা থেকে হলুদ এসে পড়েছে, সবাই আজকে হলুদ শাড়ি পরেছে। কিছুক্ষণ পর আমাকে হলুদ মাখানো শুরু হলো, আমাকে হলুদ মাখিয়ে ভাইয়াদেরও মাখানো হলো। সে হলুদ রুদ্রদের বাসায় পাঠানো হলো মেহেক আর রুষার জন্য। ভাবিন আর বিশাল তো সারা আর সামিয়াকে ভূত বানিয়ে দিয়েছে হলুদ মাখিয়ে। সবাই ওদের দেখে হাসতে হাসতে শেষ। এই দেখে সামিয়ার বাবা সামিয়াকে ঝগড়া করেছিল যে ওদের সাথে বেশি না মিশতে, ওরা বড় পরিবারের ছেলে, আমাদের কি ওদের সাথে মানায়? তারপর আমরা সবাই ওর বাবাকে বুঝিয়েছিলাম যে ওসব কিছু না, ভালোবাসাটাই বড়। অনেক বোঝানোর পর ওর বাবা আমাদের বলল তোমরা অনেক ভালো, আল্লাহ তোমাদের আরও ভালো করুক। রাতের বেলা আমাকে হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে। আমি একটা হলুদ কালারের সুতি লেহেঙ্গা পরেছি, চুলগুলো মাঝখান দিয়ে সিধা করা, দুই পাশ দিয়ে কার্ল করে ছেড়ে দিলাম। মাথায় টিকলি, গলায় ফুলের হার, কানে ফুলের দোল, হালকা সাজ আর ওড়নাটা একসেরে ছেড়ে দেয়। সামিয়ার তারা আজকে হলুদ আর পাতা কলারের মিক্স করা শাড়ি পরেছে আর হালকা সেজেছে, চুলগুলো খোপা করেছে, কানে বড় ঝুমকা পরেছে। আর ভাইয়ারা আজকে হলুদ কালার পাঞ্জাবি পরেছে। বিশাল আর ভাবিন আজকে পাতা কালারের পাঞ্জাবি পরেছে। চারজনকে সেই লাগছে। রুদ্ররা সবাই চলে এসেছে। আমার হিরো সাহেবকে আজকে সেই লাগছে। রুদ্র আজকে হলুদ কালার পাঞ্জাবি পরেছে। রুষা আর মেঘকেও সেই লাগছে। কিছুক্ষণ পর হলরুমের সব লাইট অফ করে গেল আর লাইটের ফোকাস সিঁড়ির দিকে দেওয়া হলো। আমি আর আমার ভাইয়েরা নামছে, আমার দুই পাশে আমার দুই ভাই। আমি সারা রুমে চোখ বুলিয়ে রুদ্রকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। রুষা আর মেহেককেও পেলাম না। একটু পর হল রুমের দরজা থেকে লাইটের ফোকাস দেওয়া হলো। দেখলাম রুদ্র, রুষা আর মেঘ আসছে। আমার ভাইয়ারা তো দুজনকে দেখে হা হয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি রুদ্রের দিকে তাকালাম না। কারণ আমার প্রচুর রাগ হচ্ছিল। কি দরকার ছিল এত সেজে আসার? সব মেয়েরা রুদ্রকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। আমি রুদ্রের দিকে তাকাচ্ছি না দেখে রুদ্রের খুব রাগ হলো। আমাদের 6 জনকে স্টেজে বসানো হলো, রুদ্রকে আমার পাশে বসানো হলো। রুদ্র বলল কি হয়েছে জান পাখি, আমার সাথে কথা বলছো না কেন? আর রাগীভাবে পিসি বলল। আমি বললাম এত সেজে আসার কি ছিল? দেখেছো সব মেয়েরা তোমাদেরকে হা করে তাকিয়ে আছে। আমার কথা শুনে রুদ্র হেসে দিল। রুদ্র বলল পাগলি একটা। আমি বললাম রুদ্র বলল তোমার দিকে ও তো সব ছেলেরা তাকিয়ে আছে, তার বেলায় কিছু না? আমি রুদ্রের দিকে রাগীভাবে তাকালাম। রুদ্র আবার হেসে দিল। এবার আমিও হেসে দিলাম। সামিয়া বলল কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? বিশাল বলল আমি তাকিয়ে থাকবো না তো কে তাকিয়ে থাকবে? সামিয়া বলল আপনার সাথে কথা বলাই বেকার। এই বলে চলে যেতে চাইলে বিশাল তার হাত ধরে টেনে নিয়ে গালে একটা কিস করে চলে গেল। আর সামিয়া হা হয়ে রইল। আর অন্যদিকে ভাবিন সারার পিছনে পিছনে যাচ্ছে। সারা বলল সমস্যা কি আপনার? ভাবিন বলল কোনো সমস্যা নেই। সারা বলল তাহলে এইভাবে পিছনে লেগে আছেন কেন? ভাবিন বলল আমার ইচ্ছে। সারা বলল ধুর। আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। রুদ্ররা সবাই চলে গেল আর আমরা সবাই ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম। হঠাৎ কে যেন আমাকে টান দিয়ে জড়িয়ে ধরল। আমি এমনটা হওয়াতে খুব ভয় পেয়ে যাই। চোখ তুলে দেখি রুদ্র আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম কি হয়েছে, হাসছো কেন? রুদ্র বলল তোমায় দেখে হাসছি। এত ভয় পাচ্ছ কেন? আমি কি পরপুরুষ? আমি বললাম কারণ এখন আমাদের বিয়ে হয়নি, আর তাছাড়া তুমি এখন এখানে কি কেন? রুদ্র বলল সবাই তোমাকে হলুদ মাখিয়েছে আর আমি মাখাবো না, তা কী করে হয়?
আমি বললাম মানে? রুদ্র বলল মানে হচ্ছে আমি তোমাকে হলুদ মাখাবো। রুদ্র আমাকে আর কিছু না বলতে দিয়ে আমার ঘাড়ে হলুদ মাখিয়ে দিল, আর আমি কেঁপে উঠলাম, সারা গলায় মাখিয়ে দিচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে আছি, কারণ ওর দিকে তাকানোর সাহস পাচ্ছি না। চোখ বন্ধ করে অনুভব করছি আস্তে আস্তে রুদ্র আমাকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আমি বারবার কেঁপে উঠছি, রুদ্র আমার পেটে বারবার স্লাইড করছে আর হলুদ দিচ্ছে। আমি কাঁপতেছি। আমার এই কেঁপে ওঠা বারবারই রুদ্রের ভালো লাগে। রুদ্র আর কিছু না ভেবে এই কাঁপা কাঁপা ঠোঁট দেখে আমার ঠোঁটের সাথে চেপে ধরলো, খুব যত্ন সহকারে কিস করতেছি আর ওর পেটে স্লাইড করে যাচ্ছে। আজ আর আমি বাধা দিচ্ছি না। অনেকক্ষণ কিস করার পর আমাকে ছেড়ে দিল। আমি অনেকক্ষণ পর ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। হঠাৎ আমার গাল রুদ্র গালে ঘষা দিলাম। রুদ্র বুড়ো কুচকে তাকিয়ে রইল। আমি বললাম, বাহারে তুমি তুমি দিয়েছ, আমি দেবো না? রুদ্র আমাকে জড়িয়ে ধরলো আর বলল, খুব ভালোবাসি তবে কখনো ছেড়ে যেও না, বাঁচতে পারবো না। আমি বললাম, ওর কথা শুনে খুব খারাপ লাগলো। আমি বললাম, না না, কখনো ছেড়ে যাবো না, অনেক ভালোবাসি তবে। পরের দিন, আজ বিয়ে, সকাল থেকে খুব মন খারাপ আমার। আজ এ বাড়ি থেকে চলে যেতে হবে ভাইয়াদের ছেড়ে। বিশাল ভাবিন খুব চিন্তায় আছে, কিভাবে তাদের মা বাবাকে জানাবে সারা আর সামিয়ার ব্যাপারে। এ নিয়ে আমার কাছে আসে আর আর বলে, তুই কিছু কর, তোর কথা সবাই শোনে। আমি বললাম, আচ্ছা দে কল। তাদের সাথে কথা বলে দুই পরিবারকে একসাথে ভিডিও কল দিল আর আমি তাদের সাথে কথা বলতেছি। আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছো? বিশাল ভাবিনের বাবা মা বললো, ওয়ালাইকুম আসসালাম মা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মা। আমরা অনেক চেয়েছিলাম তোমাদের বিয়েতে যাওয়ার জন্য, কিন্তু আমরা যেতে পারলাম না। তোমরা মন খারাপ করো না, তোমার বউ ভাতে অবশ্যই আসবো। আমি বললাম, না আন্টি, আমি মন খারাপ করিনি, তোমরা অবশ্যই আসবে কিন্তু। আর আমার একটা কথা বলার ছিল। ওনারা বললো, মা বলো। আমি বললাম, আসলে এই কথা বলার জন্য আপনাদের একসাথে কল দেওয়া। ওনারা বললো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি বললাম, আসলে বিশাল আর ভাবে না আপনাদের বলতে ভয় পাচ্ছিল, তাই আমি বলছি। আসলে বিশাল সামিয়াকে ভালোবাসে আর ভাবেন সারাকে। মেয়ে দুটো খুবই ভালো, অনেক মিষ্টি, তোমাদের পছন্দ হবে। ওনারা কথাটা শুনে গম্ভীর হয়ে রইল আর বলল, বিশাল ভাবিনকে দাও। আমি বললাম, এই নাও। বিশাল আর ভাবিন ভয়ে ভয়ে হ্যাঁ বলো। ওনারা বললো, ফারিয়া যা বলেছে সব সত্যি? বিশালের ভাবিন বললো, হ্যাঁ, মাথা নিচু করে। ওনারা বললো, যা পছন্দ করিস। ওরা কোথায়? বিশালের ভাবিন বললো, ওরা এই বাড়িতেই আছে, ফারিয়ার বিয়েতে এসেছে। ওনারা বললো, আমাদের সামনে আনো, যাও। আমি গিয়ে সারা আর সামিয়াকে আনলাম, আঙ্কেল আন্টিদের সামনে বসালাম। সবাই মাথা নিচু করে আছে। বিশালের মা বলল, বিশাল ভাবিন তোমরা বাহিরে যাও। ওরা চলে গেল। ভাবিনের মা বলল, মা তোমাদের নাম কি? আমার নাম সারা। আমার নাম সামিয়া। ভাবিনের মা বলল, আচ্ছা মা, তোমাদের কি আর কাউকে পছন্দ হলো না? এই আমাদের বদমাস হাড্ডি ছেলেদের পছন্দ হলো? বলি, আমাদের ছেলেদের পছন্দ আছে বলতে হবে, কিছু মনে করো না। না ওরা খুব জ্বালিয়েছে না তোমাদের, ওদের হয়ে আমি মাপ চাচ্ছি। সারা সামিয়া বললো, না না আন্টি, মাপ চাইবেন না। ওনারা বললো, আন্টি নয়, এখন থেকে মা বাবা বলবা আমাদের। ফারিয়ার মতো তোমরাও আমাদের মেয়ে। শোনো, বিশালের ভাবিনকে কিছু বলিও না, ওদের সারপ্রাইজ দেবো। ওদের ডেকে আনো। বিশালের ভাবিন আসলো। ওদের মা বাবা বললো, এ কি, তোমরা নাকি ওদের খুব জ্বালাও? বিশাল আর ভাবিন অবাক হয়ে বলল, কই না তো। ওনারা বললো, মিথ্যা কেন বলছো? বিশাল বলল, না মা, আমরা ওদের খুব ভালোবাসি। অসহায় ফেস করে বললো। ওনারা বললো, গম্ভীর হয়ে বলল, ঠিক আছে। এবার আমরা হেসে দিলাম। বিশাল আর ভাবিন তাকিয়ে আছে আমাদের দিকে। ওনারা বললো, সত্যি বৌমারা অনেক ভালো। আমরা ফারিয়ার বৌভাতে তোমাদের বিয়ের ডেট ফিক্স করবো, ততদিন কিন্তু বৌমাদের জ্বালাবা না। বিশালের ভাবিন খুশি হয়ে বলল, ঠিক আছে। বিশাল আর ভাবিনের মনের আশা অবশেষে পূরণ হলো। 5 জুটি তাদের ভালোবাসার মানুষকে অবশেষে পাচ্ছে। বিয়ের দিন আমাদের 3 জনকে সাজানো হচ্ছে। আজকে আমি রুদ্রের দেওয়া লেহেঙ্গা পরেছি। সারা আর সামিয়া বাবা মায়ের সাথে। বিশাল আর ভাবিন বাবা মা এসে কথা বলল। সারা বাবা মাও মেনে নিল, কারণ তাদের না মেনে উপায় নেই। সারা আর সামিয়াকে বিশাল আর ভাবিনের মায়ের দেওয়া লেহেঙ্গা পরেছে। আমাদের 3 জনের সাজ শেষ হতে আমাদের রুমে আমার 2 ভাই আসলো। আমাকে দেখে আমার 2 ভাই আমার কাছে এসে আমাকে কালো টিকা লাগিয়ে দিল আর দুজনে আমাকে একসাথে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমি বললাম, তোমাদের কি আমার সাজ নষ্ট করার প্ল্যান আছে? সারা বলল, আমরা তো আর কেউ না, তাই আমাদের জন্য কারোর খারাপও লাগে না। বড় ভাইয়া বলল, তোদের জন্য খারাপ লাগার কি আছে, তোরা তো আমাদের সাথেই থাকবি। আমি বললাম, ছোট ভাইয়া বলল, আজকে আমার মিষ্টিকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, দেখতে হবে না কাদের বোন? বড় ভাইয়া বলল, এখন নিচে চল, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি বললাম, তোমাদেরও আজকে খুব সুন্দর লাগছে। বড় ভাইয়া বলল, চলো
এবার সবাই নিচে যাই। আমি বললাম তোমরা সবাই যাও, আমি আসছি। ছোটো ভাই বলল তাড়াতাড়ি আয়। আমি বললাম ভাইয়ারা যেতেই আমি রুদ্রকে কল ব্যাক করলাম। আমি বললাম হ্যালো। রুদ্র কোনো কথাই বলছে না। আমি বললাম এই রে, মনে হয় ভ্যাম্পায়ার হালা আবার খেপছে, এখন কি করি? মনে মনে বলল। আমি বললাম সরি রাজামশাই, আসলে ভাইয়ারা ছিল তাই ধরতে পারিনি তোমার কল। রুদ্র বলল তোমরা হলে কখন পৌঁছাবে? আমি বললাম এই তো একটু পরেই বের হবো। রুদ্র আর কিছু না বলে কল রেখে দিল। আমি বললাম যা, কি হলো এখন আবার আমাকেই ওই ভ্যাম্পের বজ্জাতের রাগ ভাঙাতে হবে? আমি আর কিছু না ভেবে নিচে গেলাম। আজকে আমার দুই ভাই আমার সাথে মিলিয়ে শেরওয়ানি পরলো। আমি আজকে গাঢ় লাল কালারের লেহেঙ্গা পরেছি, চুলগুলো এক সাইড নিয়ে এনে গর্জিয়াসভাবে বেনি করা, তারপর মাথায় ওড়নাটা আটকানো, ভারী মেকআপ আর ভারী গহনা। আমার ভাইয়ারা আজকে লাল কালারের শেরওয়ানি পরেছে, একদম হিরোদের মতো লাগছে। বিশাল আর ভাবিন সোনালি কালারের শেরওয়ানি পরেছে, আর সামিয়া আর সারা গোল্ডেন কালারের লেহেঙ্গা। আমরা বের হয়ে পড়লাম হলের উদ্দেশ্যে। আমাদের বিয়ের জন্য ঢাকার সবচেয়ে বড় হল বুক করা হয়েছে। আমরা পৌঁছে গেলাম। আমরা যার যার গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আমাদের উপর ফুল পড়া শুরু হলো। আমরা হলে গিয়ে দেখি রুদ্ররা হলে পৌঁছে গিয়েছে। আমি রুদ্রকে দেখে হা হয়ে গেলাম। নীল কালারের শেরওয়ানিতে রুদ্রকে একদম সেই লাগছে। রুষা আর মেয়েকেও সুন্দর লাগছে। দেখতে দেখতে আমাদের বিয়েও হয়ে গেল। রুদ্র আমার সাথে তেমনভাবে কথা বলেনি। আমি বিদায়ের সময় আমার ভাইয়াদের ধরে অনেক কান্না করলাম। আমার ভাইয়ারাও কান্না করলো। বড় ভাইয়া বলল আমাদের বোনটাকে দেখে রেখো রুদ্র, কান্না করতে করতে বলল। ছোটো ভাই বলল ওকে কোনোদিনও কষ্ট দিও না। রুদ্র বলল আমার জীবন থাকতে আমি ওকে কোনোদিনও কষ্ট দেব না। রুষা আর মেহেকেও অনেক কান্না করলো। ইন খান ভিলা সকল নিয়মকানুন শেষ করে আমাকে রুদ্রের ঘরে নেওয়া হলো। আমাকে রুদ্রের ঘরে দিয়ে সবাই চলে গেল। আমি বিছানায় না বসে বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ পর রুদ্র এসে আমাকে না পেয়ে বারান্দায় গেল। আমি বুঝতে পেরে বললাম আজকেও আমার উপর রাগ করে থাকবে? রুদ্র এবার পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল আমি তোমার উপর রাগ করে নেই। আমি বললাম চলো না ছাদে যাই। রুদ্র বলল চলো। তারপর রুদ্র আমাকে কোলে করে ছাদে নিয়ে গেল। আমরা দোলনায় বসলাম। রুদ্র আমার কোলে মাথা রাখলো। রুদ্র বলল আমাকে কখনো একা রেখে কোথাও যাবে না। অবশ্য আমি তোমাকে যেতে দিবও না। আমি কিছু না বলে শুধু হাসলাম। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দুজনের জন্য সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। ডায়েরিটা এখানেই শেষ হয়ে গেল। ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল রুদ্রাণী। একটু পরে রুদ্রাণীর রুমে এসে রুদ্রাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুই আমার মতো দেখতে হলেও তোর সব ঠিক তোর মায়ের মতো। রুদ্রাণী বলল বাবা তুমি কাঁদছো কেন? রুদ্র তাড়াতাড়ি চোখ মুছে বলল তুই ঘুমাসনি? রুদ্রাণী বলল না, জানো না ভাইয়াকে ছাড়া আমার ঘুম আসে না। ফারহান বলল আমি তো জানি আমার টুকু আমাকে ছাড়া ঘুমাতে পারে না, তাই তো আমি চলে এসেছি। তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে আছে। রুদ্র বলল তোর বোনকে তুই সামলা, আমি গেলাম। ফারহান আর রুদ্রাণী আমার আর রুদ্রের ছেলে মেয়ে। ফারহানের বয়স 16 আর রুদ্রাণীর বয়স 12। ফারহান দেখতে একদম আমার মতো হলে স্বভাব একদমই রুদ্রের মতো, আর রুদ্রাণী দেখতে রুদ্রের মতো হলে স্বভাব একদমই আমার মতো। রুদ্রাণীর রুম থেকে রুদ্রের ছাদে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। রুদ্র বুঝতে পারলো কে তাকে জড়িয়ে ধরেছে। রুদ্র বলল তুমি কখন এলে? অবাকের সুরে বলল। এই বলে আমাকে সামনে এনে জড়িয়ে ধরলো। আমি বললাম আমি তো একটু আগে আসলাম। এসে রুদ্রাণীর রুমে গিয়ে দেখি ফারহান আর রুদ্রাণী ঘুমিয়ে আছে, তাই তাদের আর ডাকলাম না। রুদ্র বলল আমাকে বলতে পারতে, আমি এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতাম। রেগে বলল সব কিছুতে তোমার ছেলে খেলা, এই বলে রেগে রুমে চলে গেল। আমি বললাম সব কিছু পরিবর্তন হলেও
এই ভ্যাম্পায়ারের রাগের কোনো পরিবর্তন হলো না। আমি আর কিছু না ভেবে রুমে গেলাম। গিয়ে দেখি আমার রাজামশাই মুখ কালো করে বসে আছে। আমি গিয়ে রুদ্রের পাশে বসলাম। আমি বললাম, সরি, আর হবে না, আর এমন হবে না। আসলে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি আর কিছু বলার আগেই রুদ্র আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমি আর কিছু বললাম না, কারণ আমি জানি এই মশায় যখন রাগ হয় তখনই এই কাণ্ডই ঘটায়। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। আমি ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। রুদ্র বলল, তুমি তো জানো আমার রাগ কমানোর উপায় এটাই। আমি বললাম, 2 ছেলে মেয়ের বাবা হয়েও আর ঠিক হলো না। রুদ্র বলল, কী করবো বলো, তুমি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছ, তাই তো আমারও নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আমি বললাম, আচ্ছা হয়েছে হয়েছে, চলো এখন বাবা মার সাথে দেখা করে আসি। এই বলে আমি বাবা মার সাথে দেখা করে তাদের খাবার খাইয়ে রুমে চলে আসলাম। আমি বললাম, তা এই 3 দিন তোমার কেমন কাটলো? রুদ্র বলল, খুবই বাজেভাবে কেটেছে, বাচ্চাদের মতো মুখ করে বলল। আমি কিছু না বলে ব্রু কুঁচকে তাকিয়ে আছি। রুদ্র বলল, তা লন্ডনে এই 3 দিন তোমার কেমনে কাটলো? রুষা আর মেঘরা কেমন আছে? আমি বললাম, ভালো আছে, আর তাদের বেবিরা আর আমার ভাইয়ারাও ভালো আছে। তারা সবাই তোমাদের কথা বললো। রুদ্র বলল, আচ্ছা বাদ দাও তো, তুমি অনেক টায়ার্ড, আজকে ছাড় দিলাম, কিন্তু কালকে থেকে আর ছাড় দিচ্ছি না। আমি মুচকি হাসলাম। তারপর রুদ্র আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রুদ্র আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি দেখছো? রুদ্র বলল, কিছু না। আমি বললাম, উঠো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খেতে এসো, না হলে অফিসে দেরি হয়ে যাবে। রুদ্র আমাকে একটা কিস দিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি কাজের বুয়া নাস্তা রেডি করে দিয়েছে। আমি নিচে যেতেই ফারহান আর রুদ্রাণী আমাকে জড়িয়ে ধরলো। রুদ্রাণী বলল, তুমি কখন এলে মা? আমি বললাম, কালকে রাতে। তা কেমন আছিস তোরা? ফারহান বলল, কালকে এলে আর তুমি এখন আমাদের সাথে দেখা করলে? আমি বললাম, আরে তোরা তো ঘুমিয়েছিলি, তাই তোদের আর বিরক্ত করিনি। রুদ্রাণী বলল, ও আচ্ছা। রুদ্র বলল, সব আদর শুধু মাকেই, আমি তো কেউ না না। তারপর 2 জন গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরলো। তারপর মা বাবা আসলো, আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর রুদ্র অফিসে চলে গেল। বাবা আর মা তাদের কোন ফ্রেন্ডের বাসায় গেছে। আসুন এবার ফারহান আর রুদ্রাণী সম্পর্কে কিছু জেনে নিই। ফারহান খান সুপ্ত, এবার 10ম শ্রেণীর ছাত্র, স্কুলের ক্রাশ বয়, যেমন চেহারা তেমন ভাব, সহজে কারোর সাথে কথা বলে না, দেখতে একদম আমার মতো। রুদ্রের থেকেও বেশি রাগী, বদমেজাজি আর জেদি। বোন আর ফ্যামিলি ওর সব। স্কুলের ফার্স্ট বয়। রুদ্রাণী খান সুপ্তা এবার 7মে পড়ে, দেখতে খুবই সুন্দরী, কিন্তু একদম শান্ত আর মিশুক। রুদ্রাণীও ভালো ছাত্রী, কিন্তু ওরা দুজনেই ভ্যাম্পায়ার, কিন্তু এটা তাদের দুজনের কেউই জানে না। আমি কফি নিয়ে আমার রুমের ব্যালকনিতে বসে আছি। এমন সময় রুদ্রাণী আমার রুমে এসে আমার সামনে বসলো। আমি বললাম, কিছু বলবি? রুদ্রাণী বলল, আচ্ছা মা, এই ডায়েরিটা দেখো তো। আমি বললাম, তুই এটা কই ফেলি? ব্রু কুচকে বলল। ফারহান বলল, সেটা পরে বলবো, আগে বলো, তুমি আর পাপা যদি ভ্যাম্পায়ার হও তাহলে আমরাও তো ভ্যাম্পায়ার, তাই না? আমি বললাম, রুদ্রাণী বলল, আচ্ছা এবার পরের কাহিনীটা বলো। আমি বললাম, কিসের কাহিনী? ফারহান বলল, ডায়েরির পরের কাহিনী। আমি বললাম, তোরা জেনে কি করবি? ফারহান বলল, বলো না মা। আমি বললাম, আচ্ছা শোন তাহলে। আমি বলতে শুরু করলাম অতীত। এভাবে কেটে গেল 3 মাস। আমার ভাইয়ারা রুষা আর মেহেককে নিয়ে, আর বিশাল আর ভাবিন সামিয়া আর সারাকে নিয়ে লন্ডন চলে গেল। একদিন রুদ্র অফিস থেকে ফিরে দেখলো সবাই আমার রুমে বসে আছে আর আমি বিছানায় শুয়ে আছি, আর ডাক্তাররা আমাকে দেখছে। ডাক্তার দেখে রুদ্র বিচলিত হয়ে পড়লো। রুদ্র বলল, কি হয়েছে? ভয় পেয়ে কথা বলল বুঝতে পারছি না, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল। রুদ্র বলল, কি বলছো? নিশ্চয়ই ঠিক করে খাওয়া দাওয়া করেন। আমি অফিসে থাকি, তাই এই অবস্থা। মা বাবা তোমরা একটু খেয়াল রাখতে পারো না?
ডাক্তার বলল, আরে আরে একটু শান্ত হন আর শুনুন, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে যাচ্ছেন। রুদ্র হা হয়ে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব খুশি হয়েছে, কিন্তু বাবা আর মায়ের মুখে কোনো হাসি নেই। তারা খুবই চিন্তিত। আর এক মুহূর্তে দেরি না করে দাদুভাইয়ের কাছে চলে গেল। রুদ্র বলল, সত্যি আমি বাবা হব? আমি বললাম, না না, মিথ্যা মিথ্যা হবা। রুদ্র বলল, পাখি তুমি জানো না তুমি কত বড় একটা খুশি দিলে আমাকে। ডাক্তার এবার কাশি দিয়ে উঠে চলে গেল। আমি বললাম, তুমি সত্যি পাগল। রুদ্র কিছু না বলে আমার পেটে কান পেতে শুনতে লাগলো। আমি ওর পাগলামি দেখে হাসতে হাসতে শেষ। আমি বললাম, আমার রাজামশাই বাচ্চাদের এত ভালোবাসে, আমি তো জানতাম না। রুদ্র বলল, কি বলো? তুমি জানো আমার একটা ফুটবল টিম করার ইচ্ছা আছে। আমি বললাম, আমার দিকটাও একটু চিন্তা করো। রুদ্র এবার হেসে দিল, তারপর ফ্রেশ হয়ে এসে বাবা মার রুমে গেল। কিন্তু গিয়ে যা শুনলো তাতে রুদ্রের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। রুদ্র বলল, বাবা! চিৎকার করে বলল সবাই। রুদ্রকে দেখে ভয় পেয়ে গেল। রুদ্রের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রুদ্রের মাথায় চেপে ধরে বসে গেল। দাদুভাই বলল, রুদ্র শান্ত হ। রুদ্র বলল, আমি এ বাচ্চা চাই না বাবা। কঠিন গলায় বলল। দাদুভাই বলল, কি বলছিস এসব? রুদ্র বলল, আমি ঠিকই বলছি, আমি বাচ্চার জন্য আমার জান পাখিকে হারাতে পারবো না বাবা। কথা বলল, আদি পিতা বলেছে যে ওর সমাধান আছে। রুদ্র বলল, তোমরা এসব কিছু আমাকে আগে বলনি কেন? কথা বলল, আমি বলতে চেয়েছিলাম কিন্তু। রুদ্র বলল, কিন্তু কি মা? দাদুভাই বলল, আমি মানা করেছিলাম। রুদ্র বলল, যাই হোক, আমি কালকে গিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে নেব। বলে উঠে যেতে লাগলে দাদুভাই পিছন থেকে বলে উঠে, তা যদি হয় তাহলে বাচ্চার সাথে ফারিও মারা যাবে। সবাই অবাক হয়ে তাকিয়েছে। রুদ্র বলল, মানে? দাদুভাই বলল, কারণ তুমি হচ্ছে ভ্যাম্পায়ার কিং, আর তোমার ছেলে তোমার থেকেও শক্তিশালী হবে, আর তার শক্তি আর ভ্রূণ অবস্থা থেকে তার মধ্যে চলে যাবে, আর তাই তাকে মেরে ফেললে ফারিও বাঁচবে না। রুদ্র বলল, এখন আমি কি করব? বাবা বলল, আমরা এখন আদি পিতাকে স্মরণ করব, উনি বলেছেন এই সমস্যার সমাধান আছে। রুদ্র কিছু না বলে আদি পিতাকে স্মরণ করলো, আর সাথে সাথে আদি পিতার দেখা পেল। আদি পিতা বলল, আমি জানি তুমি আমাকে কেন ডেকেছো। রুদ্র বলল, দয়া করে আমার থেকে আমার জান পাখিকে কেড়ে নেবেন না, এই সমস্যার সমাধান আমাকে দিন। আদি পিতা বলল, শান্ত হও, সময় আসলেই আমি সব বলবো। এখন শুধু তুমি ফারিয়ার সাথে থাকবে, ওকে কখনো কাছ থেকে ছাড়া করবে না, আর দেখবে যাতে কোনো আঘাত না পায়। আর সময় এলেই আমি সব বলবো, এখন যা বলেছে তাই শোনো। আর হ্যাঁ, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমার ফারিকে বাঁচানোর জন্য। এই বলে তিনি চলে গেলেন। রুদ্র কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে আসলো। আমি বললাম, কি হলো রাজামশাই, চেহারার এই হাল কেন? রুদ্র কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর আমার গলায় আমি চোখের পানি দেখতে পেলাম। আমি বললাম, রুদ্র তুমি কান্না করছো? রুদ্র বলল, কোনো কথা না বলে চুপচাপ থাকো। আমি আর কোনো কথা বললাম না। আমি বুঝতে পারছি রুদ্র কোন কারণে কান্না করছে। আমি এবার আলতো করে রুদ্রের গালে চুমু খেলাম, আর ওর বুকের সাথে মিশিয়ে গিয়ে বললাম, আমার বাবুর আব্বুকে কান্না মানায় না। রুদ্র আর কিছু না বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, আচ্ছা রাজামশাই, আমার ছেলে হবে না মেয়ে হবে? রুদ্র বলল, জানি না। আমি বললাম, তা এটা এত রেগে বলার কি আছে? রুদ্র বলল, দেখো পাখি, আমি এখন ঘুমাবো আর তুমিও ঘুমাবে। আমি বললাম, না, আমি এখন ঘুমাবো না আর তুমিও ঘুমাবে না। রুদ্র এবার রাগী চোখে আমার দিকে তাকালো। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আচ্ছা আচ্ছা, এখন তুমিও ঘুমাবে আর আমিও ঘুমাবো। রুদ্র বলল, গুড। এই বলে রুদ্র ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। ইন লন্ডন। ছোটো ভাইয়া বলল, ভাইয়া ভাইয়া তুমি কই? বড় ভাইয়া বলল, কী রে, কী হয়েছে? ছোটো ভাই বলল, আমাদের বনু মা হতে চলেছে। খুশি হয়ে চিল্লিয়ে বলল। বড় ভাই বলল, কী বলছিস? ছোটো ভাইয়া বলল, বড় ভাই বলল, মেহেক রুষা কই তোমরা? ভাইয়ার ডাক শুনে সবাই আসলো। মেহেক বলল, কী হয়েছে? বড় ভাই বলল, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও, আমরা কালকেই বাংলাদেশে যাব। রুষা বলল, কিন্তু হঠাৎ করে কেন? ছোটো ভাই বলল, আরে তোমরা তোমরা মামি হবে। রুষা আর মেহেক বলল, মানে? ছোটো ভাই বলল, মানে ফারিয়া মা হতে যাচ্ছে। রুষা আর মেহেক বলল, কি? বড় ভাই বলল, কী হলো, এভাবে চিল্লাচ্ছ কেন? রুষা আর মেহেকের মুখে ভয়ের ছাপ। রুষা বলল, না কিছু না, আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি। ছোটো ভাই বলল, যাও। এই বলে ওরা নিজেদের রুমে চলে গেল। মেহেক বলল, কি হবে এবার? ফারিয়ার যদি কিছু হয়ে যায়? ভাইয়া কি জানে ব্যাপারটা? হায় আল্লাহ, আমি এখন কি করব? রুষা বলল, কিচ্ছু করার নেই, শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে ফারিয়ার কিচ্ছু না হয়। মেহেক বলল, ইন বাংলাদেশ। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রুদ্র সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। আমি বললাম, কী ব্যাপার, তুমি অফিসে যাও নাই?
রুদ্র বলল, ও তুমি উঠে গেছো, চলো ফ্রেশ হয়ে নিবে। আমি বললাম, যাচ্ছি, কিন্তু তুমি অফিসে যাও না কেন? রুদ্র বলল, আজ থেকে আমি আর অফিসে যাব না, অফিসের সব কাজ বাড়িতে বসে করব আর তোমাকে টাইম দেব। আমি অবাক হয়ে বললাম, কি বলছো কি? আমি কোনো ছোট বাচ্চা না যে আমাকে দেখে রাখতে হবে। রুদ্র বলল, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, চুপচাপ আমি যা বলছি তাই করো, যাও ফ্রেশ হয়ে এসো, ধমক দিয়ে বলল। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রুদ্র আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমি অবাক হলেও কিছু বললাম না, কারণ আমি বুঝতে পারছি যে রুদ্র কোন কারণে খুব বেশি রেগে আছে। তাই আমি আর কিছু না বলে রুদ্রের পাশে গিয়ে বসলাম। রুদ্র বলল, দেখে হা করো। আমি হা করলাম আর রুদ্র আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম, আর খাবো না। রুদ্র বলল, আরেকটু পাখি। আমি বললাম, না, আমি আর খেলে বমি করে দেবো। রুদ্র বলল, আচ্ছা, আর খেতে হবে না। আর আর আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, কি? রুদ্র বলল, এখন না, সময় হলে দেখবে। আমিও আর কিছু বললাম না। এইভাবে কেটে গেল 9 মাস। এই 9 মাসে রুদ্র আমাকে একটু কাজ ছাড়া করেনি। আমার ভাইয়ারা আমাকে এসে দেখে আবার চলে গেছে। আজকে সকালে থেকে শরীরটা খারাপ লাগছে, কেন জানি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বিকালে দিকে আমার প্রচুর ব্যথা উঠলো। আমি রুদ্র রুদ্র বলে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে সবাই আমার রুমে চলে আসলো। রুদ্র তাড়াতাড়ি আমাকে কোলে করে গাড়িতে নিয়ে গেল। রুদ্র বলল, জানবাকি, তোমার কিচ্ছু হবে না। কান্না করতে করতে বলল, আমি ব্যথায় কথা বলতে পারছি না, তাও বললাম। আমি বললাম, রুদ্র, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাকে দেখো। রুদ্র বলল, তুমি চুপ করো, এসব কথা বলবা না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ফারিয়াকে ছাড়া রুদ্রের কোনো অস্তিত্ব নেই। আমি আর কোনো কথা বললাম না। রুদ্রের দাদু আতিপিতাকে স্মরণ করলো। আতিপিতা বলল, আমাকে স্মরণ করার প্রয়োজন নেই, আজকে আমি এমনিতেই আসতাম। রুদ্রের দাদু বলল, আতিপিতা, কিছু একটা উপায় বলুন। কান্না মিশ্রিত সুরে বলল। আতিপিতা বলল, তুমি রুদ্রকে বলো যে ফারিয়াকে সম্পূর্ণরূপে ভ্যাম্পায়ারে পরিণত করতে, তাহলে ফারিয়া বেঁচে ফিরবে। কিন্তু দাদুভাই বলল, কিন্তু কি আদিপিতা? আদিপিতা বলল, কিন্তু ফারিয়া যদি পূর্ণ ভ্যাম্পায়ার হওয়ার ক্ষমতা না থাকে তাহলে সে নাও বাঁচতে পারে। দাদুভাই ধপ করে চেয়ারে বসে গেল আর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিপিতা বলল, এখন কান্না করার সময় নয়, রুদ্রকে বলো যা করার তাড়াতাড়ি করতে, না হলে ফারিয়া মারা যাবে। এই বলে আদিপিতা চলে গেলেন। রুদ্রকে সব বলা হলো। সব কিছু শুনে রুদ্র শক্ত গলায় বলল, ফারিয়াকে বেঁচে ফিরতে হবে। ফারিয়ার এত সাহস নেই যে আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নেবে। এই বলে রুদ্র আমার কেবিনে গেল। গিয়ে আমার হাত ধরে কি জানি পড়ে আমার গাড়ে একটা জোরে কামড় দিল, আর যার ফলে আমি জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি হয়েছে আমার? রুদ্র কিছু না বলে আমার হাতে আমাদের বাচ্চাকে তুলে দিল। রুদ্র বলল, আমাদের ছেলে। আমি কোলে নিয়ে কান্না করে দিলাম। আমি বললাম, আমার সোনা ছেলে, আমার কলিজা। আচ্ছা রুদ্র, আমার কি হয়েছিল? রুদ্র বলল, সেটা তোমার না জানলেও চলবে। আমি আর কোনো কথা বললাম না বর্তমানে। ফারহান বলল, কিন্তু মা বাবা তোমাকে পরে আর বলেনি? আমি বললাম, না রে, ওই দিন কী হয়েছিল আমি আর জানি না। তোর বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু প্রত্যেকবারই আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, তাই আমিও আর জিজ্ঞেস করিনি। রুদ্রাণী বলল, আচ্ছা মা, আমরা দুজন কি তাহলে ভ্যাম্পায়ার? আমি বললাম, মা, কিন্তু তোমাদের সব শক্তি তোমাদের 18 বছর পর প্রকাশ পাবে। ফারহান বলল, তোমার আর বাবার প্রেম কাহিনী খুবই মজাদার। আমি বললাম, হয়েছে, এবার চলো তোর এবার চল, তোর বাবা আসার সময় হয়ে গেছে। ফারহান আর রুদ্রাণী তাদের রুমে চলে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে মনে হলো কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি বললাম, তুমি কখন এলে? রুদ্র বলল, এই মাত্রই এলাম। আমি বললাম, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। রুদ্র বলল, আমি তো এখন তোমার সাথে প্রেম করব। আমি কিছু না বলে মুচকি হাসলাম। রুদ্র বলল, আচ্ছা ময়না পাখি, তোমার কি মনে হয় না যে আমাদের বাসায় একটা বাচ্চার কান্নার আওয়াজ দরকার? আমি রুদ্রের দিকে তাকালাম। আমি বললাম, তোমার মতিগতি ঠিক লাগছে না রাজামশাই। রুদ্র বলল, ময়না পাখি, আমার না আরেকটা বাবু লাগবে। আমি বললাম, বুইড়া বয়সী বিমরতিতে ধরছে তোমার। রুদ্র বলল, আমরা ভ্যাম্পায়াররা কখনো বইরা হবো না ঘুমানা পাখি, তাই আমরা আরেকটা বাবু লাগবে। আমি কিছু বলার আগে রুদ্র আমাকে কোলে তুলে নিল। আমি বললাম, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। রুদ্র বলল, এভাবে চলতে থাকলো আমাদের জীবন। ফারহান, রুদ্রাণী, মা বাবা আর আমাদের রাজামশাইকে নিয়ে খুব সুন্দরভাবে আমাদের সংসার চলতে থাকে। রুদ্রের রাগও এখন আমার কাছে ভালো লাগে, আর আমার মনে হয় আমার রাজামশাইকে রাগ করলে ভালো লাগে, তাই মাঝে মধ্যে একটু ইচ্ছে করে রাগাই।
আর আমার ভাইয়েরাও লন্ডনে ভালো আছে। রুষা আর ছোটো ভাইয়ের একটা মেয়ে আছে, আর মেহেক আর বড় ভাইয়ের একটা ছেলে বিশাল। আর ভাবিনও সারা আর সামিয়াকে নিয়ে সুখে আছে, তারা এখন লন্ডনে থাকে। বিশালদের একটা ছেলে আর ভাবিনের একটা মেয়ে আছে। এভাবে ভালোবাসায় চলতে থাকলো 5টি জুটি। শত বাধা পেরিয়ে ভালোবাসার জিত হলো। ভালো থাকুক সবার ভালোবাসার মানুষগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।